পৃথিবীর মধ্যে সবথেকে দীর্ঘতম সমুদ্র সৈকত, 80 মাইল অর্থাৎ প্রায় 120 কিলোমিটার দীর্ঘ বালুকাময় সমুদ্র সৈকত। পৃথিবীর বহু দেশে সমুদ্র সৈকত আছে, কিন্তু সব সমুদ্র সৈকত কিন্তু বালুকাময় না। আমাদের কক্সবাজারই একমাত্র বালুকাময় 120 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত। কিন্তু এই জায়গাটা ছিল মূলত অবহেলিত। আমার মনে আছে, আমি ছোটবেলা আসি আমার আব্বা মার সঙ্গে, প্রথম আসি 62 সালে, এরপর আবার 64 সালে। আমাদের সৌভাগ্য খুব কমই ছিল আব্বার সঙ্গে বেড়ানোর, কারণ এই বাংলাদেশের জনগণের কথা বলতে গিয়ে তিনি দিনের পর দিন তার বিরুদ্ধে মামলা হতো, আর তিনি গ্রেপ্তার করে কারাগারেই বেশি থাকতেন। ওই কারাগারেই তার সঙ্গে বেশি দেখা হতো। তারপর যখনই তিনি মুক্তি পেতেন আমাদের নিয়ে মাঝে মাঝে বেড়াতেন। আর কক্সবাজার ছিল অত্যন্ত প্রিয় জায়গা। তখনকার কক্সবাজার আর এখনকার কক্সবাজার অনেক তফাৎ। তখন ছোট ছোট একটা মোটেল ছিল, ওখানে আমরা থাকতাম, সমুদ্র পাড়ে আসতাম। তখন থেকেই এই কক্সবাজারকে নিয়ে তার যে আকাঙ্ক্ষা, স্বপ্ন, সেটা তিনি বলতেন। এবং এই যে এত দীর্ঘ সমুদ্র সৈকত, এ তথ্যটাও আমার বাবার কাছ থেকেই আমি শুনেছি। খুব স্বাভাবিকভাবে এটা আমাদের একটা লক্ষ্যই ছিল আমার, যে এই দেশটাকে আমি ঠিক তিনি যেভাবে চেয়েছিলেন সেভাবে আমি গড়ে তুলতে চাই। কারণ আমরা স্বাধীনতা অর্জন করেছি, এই বাংলাদেশ আজকে স্বাধীন দেশ। বিশ্বসভায় বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে যেমন আজ মর্যাদা পাচ্ছে, স্বাধীন জাতি হিসেবে আমরাও বিশ্বসভায় মর্যাদা পেয়েছি। স্বাধীনতার পর মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই 3.5 বছরের মধ্যে আপনারা একবার চিন্তা করে দেখেন, এত অল্প সময়ের মধ্যে একদিকে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলা, একটা দেশ ছিল প্রদেশ, শোষিত বঞ্চিত একটি দেশ, সেই প্রদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে সমস্ত কাঠামোগুলি গড়ে তোলা এবং আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করা, এবং বাংলাদেশের প্রাপ্য কী কী তার সব কাজগুলি কিন্তু তিনি করে দিয়ে গেছেন, সেটা সূচনা করেছেন। এই যে বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করলাম, এই সমুদ্র সীমা আইনও তিনি 1974 সালে করে দিয়ে যান, যখন জাতিসংঘ সে আইন করে নাই। তার যে দূরদর্শী নেতৃত্ব ছিল, আমাদের স্থল সীমানা, সমুদ্র সীমা থেকে শুরু করে প্রতিটি কাজই কিন্তু তিনি করে গিয়েছিলেন। আমাদের দায়িত্ব পড়েছে শুধু সেগুলি বাস্তবায়ন করা। তবে তিনি যদি বেঁচে থাকতেন, বাঙালির জীবনে যদি ওই 75-এর 15ই আগস্টের কালো অধ্যায় না আসতো, তাহলে এই বাংলাদেশ বহু আগেই সারা বিশ্বে একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারত। আমাদের দুর্ভাগ্য যে 75-এর 15ই আগস্ট জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। আমি আমার ছোটো বোন বিদেশে ছিলাম, সেই জন্য বেঁচে গিয়েছিলাম। এরপরেও সেই শোক, ব্যথা সব কিছু বুকে নিয়েও শুধু একটা চিন্তা ভাবনা মাথায়, যে এই দেশের জন্য আমার বাবা সারাটা জীবন কষ্ট করেছেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছেন, দারিদ্র মানুষের উন্নতি করতে চেয়েছেন, তার সেই স্বপ্নটাকে আমার পূরণ করতেই হবে। যত আঘাত, যত বাধা, যত প্রতিবন্ধকতা আসুক, সব অতিক্রম করে বাংলাদেশকে আমার গড়ে তুলতে হবে বিশ্বে একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে। বাঙালি জাতি, যে জাতি মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে তারা বিজয়ী জাতি হিসেবে মর্যাদা পেয়েছে, সেই মর্যাদা তাদেরকে আবার ফিরিয়ে দিতে। আর সে কারণেই আমাদের চেষ্টা সবসময় রয়েছে যে দেশকে কিভাবে আমরা উন্নত করব। 21 বছর পর আমরা দেশের সেবা করার সুযোগ পেলাম, অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলাম। তখন থেকেই আমরা চেষ্টা করে যাচ্ছি সার্বিকভাবে দেশের উন্নয়নে। কক্সবাজার সবসময় একটু অবহেলিত। এত সুন্দর একটা আমাদের সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকতে সৌন্দর্য উপভোগ করতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ আসে, দেশ বিদেশ থেকে মানুষ আসে। কাজে এই অঞ্চলটাকে আমাদের আরও সুন্দরভাবে, আকর্ষণীয়ভাবে গড়ে তোলা, এটা আমাদের কর্তব্য বলে আমরা মনে করি। পাশাপাশি এই অঞ্চলের মানুষকে আমি নিজে দেখেছি, কারণ এর পরবর্তীতে আমি বহুবার এই কক্সবাজার এসেছি।
শুধু বেড়াতে যে এসেছি তা নয়, যখনই সেই 91 ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের পর আমরা এখানে এসে দিনের পর দিন থেকেছি, বিভিন্ন দ্বীপে দ্বীপে ঘুরে বেরিয়েছি। তখন যোগাযোগ নেই, মাছের ট্রলারে করে, সাম্পানে করে, অথবা কেউ একটু লঞ্চে বা স্পিডবোটে একটু পৌঁছে দিচ্ছে। এইভাবে ঘুরে পায়ে হেঁটে হেঁটে প্রত্যেকটা অঞ্চল ঘুরেছি, রিলিফ ওয়ার্ক করেছি এবং দুর্গত মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি। আর সবসময় একটা চিন্তা ছিল যে কীভাবে এই দরিদ্র মানুষগুলির ভাগ্যের পরিবর্তন আমরা ঘটাবো। আজকে যে মেইন ড্রাইভ আমরা উদ্বোধন করলাম, এই মেইন ড্রাইভের মধ্য দিয়ে আমি মনে করি এটা যেমন মানুষ সৌন্দর্য উপভোগ করবার সুযোগ পাবে, সেই সাথে সাথে এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নেরও বিরাট সুযোগ সৃষ্টি হবে এই অঞ্চলের মানুষের জন্য। তাদের সার্বিক উন্নয়নে একটা নতুন দ্বার উন্মোচিত হবে। কাজে আমি মনে করি যে আমাদের এই দেশটা আমরা এগিয়ে নিয়ে যাব। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমরা বিভিন্ন উন্নয়নের কাজ করছি। চট্টগ্রাম কক্সবাজার যোগাযোগ ব্যবস্থা এতই দুর্ভাগ্যজনক অবস্থায় রয়েছে যে তা বলার মতো না। একসময় চট্টগ্রাম থেকে কক্সবাজার সিমেন্টের রাস্তা ছিল, ওই রাস্তা পেয়েই আমরা আসতাম, অথবা একটা প্লেন আসতো, সেই প্লেনে। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি কক্সবাজার চট্টগ্রাম এই রাস্তাকে 4 লেনে উন্নীত করা হবে। কারণ ঢাকা থেকে চিটাগং পর্যন্ত 4 লেন আমরা করে দিয়েছি। কক্সবাজার থেকে চট্টগ্রাম থেকে কক্সবাজার এই রাস্তাটাকেও 4 লেনে উন্নীত করে যোগাযোগের ব্যবস্থা করব। আরেকটি সৌভাগ্যের বিষয়, আজকে সুখবর দেই যে আজকে আমরা ঢাকা থেকে এসেছি, সেটা হচ্ছে 737 বোয়িংয়ে করে। এই যে সুপরিসর একটা বিমান নিয়ে আমরা কক্সবাজার এয়ারপোর্টে নামতে পারলাম। এই এয়ারপোর্টের রানওয়েটা আজকে উদ্বোধন করেছি এবং এই বিমান প্রথম আমরা এসেছি, এটা ঠিকই, আমরা কমার্শিয়াল করেও নিয়ে এসেছি, যাতে করে প্রতি সপ্তাহে অন্তত ঢাকা থেকে একটা ফ্লাইট আপাতত যেন আসতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। কাজী কক্সবাজারের জন্য এটাও একটা সুখবর, আমরা সেই ব্যবস্থাটাও করে নিয়েছি। আর এই বিমানবন্দরটাকে আমরা আধুনিক উন্নত বিমানবন্দর হিসেবেই গড়ে তুলব, সে প্রকল্প আমরা গ্রহণ করেছি। আপাতত আমরা একটা মেকশিফটে এর টার্মিনাল ভবন থেকে শুরু করে সব কিছু করে কাজ শুরু করব। আর যে সমস্ত মানুষগুলি এই এলাকায় থাকতো, আপনারা জানেন প্রায় 4000-এর মতো মানুষ, তাদের জন্য আলাদা আমরা নদীর ওপারে সেখানে আমরা ঘর তৈরি করে দিচ্ছি, ফ্ল্যাট বাড়ি নির্মাণ করেছি। আর এদের অধিকাংশ হচ্ছে শুটকি তৈরি করে এবং শুটকি বিক্রি করে, তাদের জন্য শুটকির হাটও করে দেওয়া হবে, শুটকি মাছ শুকানোর জায়গা করে দেব, তাদের বাসস্থানের ব্যবস্থা করে দেবো। ইতিমধ্যে সেই উন্নয়নের কাজ চলছে এবং নদীর উপর আমরা খুব তাড়াতাড়ি ব্রিজ বানাবার কাজও করব। তাতে এই মানুষগুলিকে আমরা সেখানে নিয়ে যাব। আর ওই অঞ্চলটা পুরোটাই আমাদের নতুন একেবারে আধুনিক টার্মিনাল ভবন আমরা নির্মাণ করব। আর সেই সাথে সাথে কক্সবাজার রানওয়েটাকে আরও বেশি আমরা প্রশস্ত এবং আরও দীর্ঘ করে দেব, যাতে ভবিষ্যতেও এটা যেহেতু আন্তর্জাতিক এয়ার রুটে পড়ে, তো ভবিষ্যতে যে কোনো দেশ থেকে এখানে এসে যেন রিফুয়েলিং করতে পারে, সেই ব্যবস্থাটাও করব। সেইভাবে আমরা পদক্ষেপ নিয়েছি। আমি এই মেইন ড্রাইভ নির্মাণের জন্য আমাদের সেনাবাহিনী যে কষ্ট করেছে, এবং মনে আছে যখন কাজ শুরু করলো সেই 2010 সালে, এখানে তো কাজ করতে গেলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করেই কাজ করতে হয়। সেই সময় সেই পাহাড় ধসে, পাহাড়ে মাটি চাপা পড়ে আমাদের সেনাবাহিনীর 6 জন মানুষ জীবন দিয়েছে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের সন্তপ্ত পরিবারের জন্য আমার সমবেদনা জানাই। আমার খুব কষ্ট লাগছে, আমরা একদিকে আনন্দিত, আবার এতগুলি মানুষ জীবন দিয়েছে, তারা এখানে ক্যাম্প করেছিল, কিন্তু তারা সেই মাটি চাপা করে জীবন দিয়ে যায়। তাদের কথা সবসময় আমার মনে হয়। এত বাধাবিঘ্ন অতিক্রম করে, দিন রাত পরিশ্রম করে এবং নির্দিষ্ট সময়ের পূর্বেই আমাদের সেনাবাহিনী, বিশেষ করে 16 ইসিবি, তারা যেভাবে কাজ করেছেন, কষ্ট করেছেন এবং এটাকে সুন্দরভাবে নির্মাণ করে দিয়েছেন, সেজন্য সেনাবাহিনীর সকল সদস্য এবং এই কর্মের সাথে সম্পৃক্ত যারা, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমার
সড়ক সেতু মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা এবং মন্ত্রী সচিব সকলকে